সবাই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু ওটেন সাহেবের গালে চর কষিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজের সিঁড়িতে। কিন্তু ইতিহাস বলে সুভাষের আগে আরও একজন এই কাজ করেছিলেন। ভারত বিদ্বেষী মন্তব্য করবার জন্য অধ্যাপক রাসেল সাহেবের কলার ধরে তিনি বসিয়ে দিয়েছিলেন বেশ কয়েক ঘা জুতো। ফলস্বরূপ কলেজ থেকে রাস্টিকেশন। এই ঘটনার দিন কয়েক বাদে সেই যুবক আবার কলেজে এলেন এবং বেরিয়েও গেলেন প্রায় সঙ্গে সঙ্গে। তারপর গোটা প্রেসিডেন্সি কলেজ দেখল একটা পোস্টার, তাতে লেখা হাউস টু রেন্ট অ্যাপ্লাই টু কার্জন। প্রেসিডেন্সি কলেজকে ভাড়া দিয়ে দেওয়া এই যুবকটির নাম উল্লাসকর দত্ত। আলিপুর সেশন কোর্ট তখন সবে আলিপুর বোমা মামলায় ফাঁসির রায় শুনিয়েছে। সেই রায় শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বারিন ঘোষের এই সঙ্গী দরাজ গলায় গেয়ে উঠলেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। ফাঁসি অবশ্য হলো না, কিন্তু যা হলো তা ফাঁসির থেকে কম কিছু নয়। হাতে পায়ে বেড়ি পরিয়ে পাঠানো হলো আন্দামান সেলুলার জেল। এক সময় যে হাতে ধরা বাঁশির সুরে টলমল করত তিতাস আর মেঘনার জল, শিল্পীর সেই হাতকেই ব্রিটিশ পুলিশ বাধ্য করেছিল তেলের ঘানি ঘোরাতে। নিজের বাড়ির ল্যাবরেটরিতে তৈরি বোমা টেস্টিং করতে গিয়ে বন্ধু প্রফুল্লচন্দ্রর মৃতদেহ যে বুকে করে নিয়ে দিঘিরিয়া পাহাড়ে দীর্ঘ সময় পড়েছিলেন উল্লাসকর, ৬৬ বছর বয়সে সেই বুকেই পিজি হাসপাতালের বেড থেকে তুলে নিয়েছিলেন প্রেমিকা লীলার প্যারালাইজড শরীরটা। এই হলেন উল্লাসকর দত্ত। তার জীবনযাপন, মানসিক রোগ, প্রেম, মৃত্যু সমস্তটা জুড়ে রয়েছে অফুরন্ত জীবনের উল্লাস। জীবন তাকে খুব বেশি কিছু দেয়নি, শুধু দু হাত ভরে দিয়েছে বেঁচে থাকবার প্রবল আনন্দ। আর তাই বৃদ্ধ বয়সে উল্লাসকর দত্ত আসামের শিলচরে ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে মারা যাওয়া 11 জন শহীদের মৃতদেহের সামনে পৌঁছে গেছেন, হাতে ফুলের তোড়া নিয়ে। বাংলা ভাবনার আজকের পর্বে আমরা আপনাদের শোনাব এই উল্লাসকর দত্তের কাহিনী, যিনি কারো কাছে ডাকাবুকো ভয়ডরহীন দেশপ্রেমী, কারো কাছে গান কবিতা প্রেমী চিরনবীন, কারো কাছে দুরন্ত প্রেমিক, কারো কাছে জীবনী শক্তিতে ভরপুর এক তরতাজা প্রাণ। উল্লাসকর দত্তের জন্ম তৎকালীন পূর্ববঙ্গের ব্রাহ্মণবাড়িয়ার কালীকচ্ছ গ্রামে। বাবা দ্বিজদাস দত্ত বৈদিক শাস্ত্রে সুপণ্ডিত, আবার লন্ডন থেকে কৃষিবিদ্যা পড়ে এসে শিবপুর কলেজ, সে সময় যার নাম ছিল শিবপুর সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ, তার অধ্যাপক। রূপোর চামচ মুখে নিয়ে জন্মানো উল্লাসকর দত্তেরও রসায়নে আগ্রহ ছিল ছোট থেকেই। সেখান থেকেই পিক্রিক অ্যাসিডে বোমা তৈরির রসায়নে হাত পাকানো। যে বোমা পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন বন্ধু প্রফুল্লচন্দ্র আর উল্লাসের প্রাণ সংশয়। ততদিনে তিনি 32 নম্বর মুরারিপুকুরের বাগান বাড়িটার নিয়মিত সদস্য হয়ে উঠেছেন, নাম লিখিয়েছেন বারিন ঘোষদের দলে। অনুশীলন সমিতি সে সময় বিপ্লবীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ তৈরি করেছিল, কিন্তু উল্লাস কবেই বা লাগাম পড়ে হাঁটবার কথা ভেবেছেন। তখন বিপিনচন্দ্র পালের ছোট মেয়ে লীলার সঙ্গে প্রেমে মশগুল। লীলা চাইতেন উল্লাসকর পড়াশোনা করুন, অধ্যাপক হন। এফএ ফেল করা, প্রেসিডেন্সি কলেজে ভারত বিদ্বেষী মন্তব্য করার জন্য অধ্যাপককে জুতো পেটা করে বহিষ্কার হওয়া উল্লাসকর দত্ত তখন মুম্বাইয়ে চলে যাচ্ছেন ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারিং পড়তে। জীবনটা এখান থেকে বদলে যেতে পারত তাঁর। অধ্যাপক হতে পারতেন, ইঞ্জিনিয়ার হবার কোনো বাধা ছিল না, কিন্তু সেসব কিছুই হলো না, কারণ তিনি তো উল্লাসকর দত্ত। পড়াশোনা ছেড়ে দিয়ে ফিরে এলেন তিনি শিবপুরের বাড়িতে। ততদিনে তাঁর বানানো ল্যাবে নাইট্রোগ্লিসারিন আর পিক্রিক অ্যাসিড মজুত হয়েছে বেশ খানিকটা পরিমাণে। তৈরি হলো বোমা এবং মাইনও। হাসি খুশি অন্যকে নকল করায় ওস্তাদ উল্লাসকর দত্ত প্ল্যান করে ফেললেন
ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারের জীবন তো এবার নিতেই হবে। পরিকল্পনা মতো রেল লাইনে পাতা হলো মাইন, কিন্তু অ্যান্ড্রু যে ট্রেনে ছিলেন সেটি লাইনচ্যুত হলো, শুধু অক্ষত রইলেন অ্যান্ড্রু। সাফল্য আর ব্যর্থতার এরকম আঁকাবাঁকা পথেই এগিয়েছে উল্লাসকর দত্তর পরবর্তী গোটা জীবনটা। বরাবর জীবনকে অট্টহাসিতে উড়িয়ে দেওয়া উল্লাসকর দত্তকে আমরা দেখব এরপর 32 নম্বর মুরারিপুকুর বাগান বাড়িতে পুলিশের হাতে ধরা দিতে। হ্যাঁ, ধরা দেওয়াই, কারণ পুলিশ যখন বাগান বাড়িতে ঢুকছে তখন উল্লাসকর দত্ত আম গাছের নিচে শুয়ে লক্ষ্য করলেন গোটাটা। পালিয়ে যাওয়ার সুযোগ তার কাছে ছিল, কিন্তু সহকর্মীদের ফেলে পালিয়ে যাওয়ার কথা উল্লাসকর তো ভাবতে পারেন না। বিশ্লেষণ করলে দেখা যাবে প্রথম যুগের এই বিপ্লবীরা কতটা খোলামেলা ছিলেন। তারা ভাবতেন পুলিশের গোয়েন্দারা তাদের কিছুই করতে পারবে না। সাবধান হওয়ার কথা তারা মাথাতেই রাখতেন না। বারিনঘস্ত পারলে লোকজনকে ডেকে ডেকে বলতেন বোমা তৈরির কথা। পুলিশ বাগান বাড়িতে নজর রাখছে এ খবরটা জানতে পারবার পর বোমার খোল, রাসায়নিকে ভরা দুটো বাক্স উল্লাসকর দত্তকে বলা হয় গঙ্গার জলে ডুবিয়ে দিতে, কিন্তু তিনি সেগুলো রেখে আসেন হ্যারিসন রোডে ধরণী আর নগেন গুপ্তর বাড়িতে, যারা বিপ্লবী বাদল গুপ্তের কাকা। পুলিশি খানাতল্লাশে গ্রেপ্তার হন নগেন, ধরণীয়। জেলে দিব্যি ছিলেন উল্লাস, হাসি মজায় ডুবে থাকলেও আবার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট রামসদয় মুখার্জির আশ্বাসবাণীতে ভুল করে ফলাও করে এজাহার দিয়েছেন। না, পুলিশি অত্যাচার বা মারধরের ভয়ে নয়। আন্দামান সেলুলার জেলের ওয়ার্ডেন ব্যারি 30 ঘা চাবুক মারার ভয় দেখালে তিনি বলেছিলেন, আমাকে মেরে কেটে 2 টুকরো করে ফেলবার কথা ভাবতে পারো, কিন্তু আমার নাকে কখনো হ্যাঁ করাতে পারবে না। আমার নাম উল্লাসকর দত্ত। এজাহারে শেষ রক্ষা হয়নি। আলিপুর আদালত বারিন উল্লাসের ফাঁসির আদেশ দেওয়ায় তিনি বিচারককে বলেছিলেন, বেঁচে থাকার দায় থেকে বাঁচা গেল। যে ব্রিটিশ পুলিশ ভারতের স্বাধীনতা হরণ করেছে তার কাছে প্রাণ ভিক্ষা করাকে তিনি আত্মার অসম্মান বলে ভাবতেন, কিন্তু শেষমেশ ফাঁসি না হয়ে হলো কালাপানির সাজা। সেলুলার জেলের অমানবিক অত্যাচার পরিশ্রমের পরেও গান গেয়ে উঠতেন তিনি। মধ্য 20 যুবকের গমগমে গলায় কেঁপে উঠত বোবা পাথরগুলো। তারপর উল্লাসকর একদিন ঠিক করলেন তিনি আর পরিশ্রম করবেন না। যেমন কথা তেমন কাজ। তাকে বলা হলো ডাক্তারকে শরীর খারাপের কথা বলে জেলের হাসপাতালে ভর্তি হয়ে যেতে, না হলে কাজ করতেই হবে। কিন্তু তার তো শরীর খারাপ হয়নি, শুধু পরিশ্রমের ভয়ে, অত্যাচারের পীড়নে তিনি যদি মিথ্যে কথা বলেন তা তো আত্মার অপমান হবে। উল্লাসকর সেটাও করলেন না। শাস্তি হলো 1 সপ্তাহ দাঁড়া হাত করা, মানে 2 হাত ওপরে তুলে হাত করায় বেঁধে দাঁড় করিয়ে রাখা হলো উল্লাসকরকে। প্রথম দিনেই প্রচণ্ড জ্বর এলো তাঁর, কিন্তু কে আর খবর রাখবে। প্রহরী যখন দেখতে পেলেন তখন উল্লাসকর অজ্ঞান হয়ে গেছেন। তারপর উল্লাসকরের মধ্যে দেখা দিল মানসিক বৈকল্য। প্রথমে সেলুলার জেলের হাসপাতালে ইলেকট্রিক শক, তারপর মাদ্রাজে পাঠানো হলো মানসিক সমস্যার চিকিৎসা করাতে। প্রবল মানসিক অসুস্থতার মধ্যেও উল্লাসকর ভোলেননি তার প্রেমিকা লীলার কথা। তার খবর রেখেছেন, জেনেছেন লীলা ইংল্যান্ডে গেছে পড়াশোনা করতে, সেখান থেকে ফিরে এসে ভারতে কৃষি বিভাগে চাকরিও করছে। এর মধ্যে উল্লাসকর ফিরে এসেছেন কলকাতায়, কিছুদিন অন্তরীণ অবস্থায়ও কাটিয়েছেন, কিন্তু লীলার কাছে ফিরে যাননি। উল্লাসকরের মাথায় তখন ঘুরছে তার বিপ্লবী জীবনের প্রথম গুরু অরবিন্দ ঘোষকে কলকাতায় ফিরিয়ে আনার কথা। এদিকে অরবিন্দ ঘোষের জীবন তখন বদলে গেছে আমূল। তিনি পণ্ডিচেরিতে বৈরাগ্য নিয়েছেন, কিন্তু অরবিন্দর কাছে পৌঁছেও তাকে একটাও কথা বলতে পারলেন না উল্লাসকর। চুপচাপ ফিরে এলেন কলকাতায়। হ্যারিসন রোডে একটা ঘিয়ের দোকান দিলেন এরপর। তারপর সর্বশান্ত হলেন। দ্বিজদাস দত্তর ছেলের
ঠাঁই হলো ব্রাহ্ম সমাজের একটা বাড়ির সিঁড়ির নিচের একটা ছোট্ট ঘুপচিতে। তার বিছানা তখন যেন মরার খাট, টিনের কৌটো, তার জলের গ্লাস। এর মধ্যেই খবর পেলেন লীলার বিয়ে হয়েছে। লীলার প্রত্যেকটা প্রেমপত্র অত্যন্ত যত্নে গুছিয়ে রেখেছিলেন উল্লাসকর। লীলার বিয়ের খবর পাওয়ার পর সেই সবকটা চিঠি নিয়ে তিনি সটান হাজির হলেন লীলার বাড়ির সামনে। তারপর সবকটা চিঠি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ফেললেন। সেই পোড়া ছাই ধুতির খুঁটে বেঁধে ফিরে এলেন কলকাতায়। ততদিনে অনেক জল গড়িয়ে গেছে গঙ্গা আর পদ্মা দিয়ে। দেশ স্বাধীন হয়েছে, ভেঙে গেছে দুটো ভাগে। উল্লাসের ব্রাহ্মণ বাড়িয়া এখন বিদেশ। শিয়ালদা স্টেশনে উল্লাসকর ঘুরে ঘুরে দেখেন শরণার্থীর ভিড়, আর মনে মনে ভাবেন কসমস ভলান্টিয়ার্স নামে একটা সংগঠন তৈরি করে শরণার্থী সমস্যার মোকাবিলা করবেন। কিন্তু শরীর যে সায় দেয় না, মাঝে মাঝেই প্রবল খিঁচুনি হয়, মুখ দিয়ে ফেনা ওঠে। সেলুলার জেলের অমানবিক অত্যাচার আর পরিশ্রম, মানসিক হাসপাতালগুলোতে চিকিৎসার নামে একের পর এক ইলেকট্রিক শক ভেতর থেকে ফোঁপড়া করে দিয়েছে উল্লাসকর দত্তের গোটা শরীরটাকে। এর মধ্যেই উল্লাসকর খবর পেলেন লীলা কলকাতায় ফিরেছেন। পঙ্গু হয়ে পড়ে রয়েছেন পিজি হাসপাতালে। খবর পাওয়া মাত্র উল্লাসকর সটান হাজির হলেন। হাসপাতালের বেড থেকে লীলার অশক্ত পঙ্গু শরীরটাকে তুলে নিলেন বুকে। মধ্য 60-এর বিধবা পঙ্গু লীলাকে নিয়ে শুরু হলো 66 বছর বয়সের উল্লাসকর দত্তের নতুন বৈবাহিক জীবন। বিয়ের পর ব্রাহ্ম সমাজের ঠাঁইটা হারালো। বন্ধুরা খুঁজে দিলেন একটা ভাড়া বাড়ি, কিন্তু সংসার যে চালাবেন আর্থিক সামর্থ্য কই। বিধান রায় ততদিনে ঘোষণা করেছেন স্বাধীনতা সংগ্রামীদের জন্য পেনশন, কিন্তু উল্লাসকর বললেন যে সরকার স্বাধীনতার নামে দেশভাগ করেছে তাদের কাছ থেকে একটা পয়সাও নেবেন না তিনি। যদি লীলাও কোনো পয়সা নেন তাহলে তাকে ডিভোর্স দিয়ে দিতে তিনি দুবার ভাববেন না। শেষে বন্ধুরাই উল্লাসকরের অজ্ঞাতে সেই টাকা পৌঁছে দিতে লাগলেন তার সংসার খরচের জন্য। নিজেরাই উল্লাসকরের নামে সই করে সেই টাকা নিতেন। বিধান রায় হাওড়ায় একটা বাসের পারমিটও করে দিতে চেয়েছিলেন উল্লাসকরের নামে, কিন্তু তিনি যে উল্লাসকর, না মানে না, তিনি সেই সুযোগটাও গ্রহণ করলেন না। কয়েক বছর এভাবেই ভেসে বেড়ানোর পর উল্লাসকর আর লীলা পাড়ি জমান আসামের শিলচরে। 61-র ভাষা আন্দোলনে 11 জন শহীদের মরদেহের সামনে আমরা দেখব ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে আছেন উল্লাসকর। যে আগুন, যে অস্থিরতা নিয়ে প্রথম জীবনে ব্রিটিশদের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন উল্লাসকর, সেই স্ফুলিঙ্গ কি স্বাধীন ভারতে কমলা ভট্টাচার্য, বীরেন্দ্র সূত্রধরদের মধ্যে দেখতে পেয়েছিলেন তিনি? 62 সালে মারা যান লীলা। তার 3 বছর পরে 17ই মে মারা যান উল্লাসকর দত্ত। তুখোর জীবনী শক্তি, প্রখর মেধা আর আকাশের মতো যে হৃদয় উল্লাসকর দত্তকে বিপ্লবের যুপকাষ্ঠে উৎসর্গ করেছিল, তারই আর একটা নাম বোধহয় প্রেম। উল্লাসকর দত্ত তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি রক্ত বিন্দু দিয়ে লিখে গেছেন যেন এক প্রেমের কাহিনী। উল্লাসকর দত্ত এক না ফুরোনো ভালোবাসার গল্প। আজকে যারা দেশপ্রেমের জিগির তুলে যুদ্ধ উন্মত্ততায় মাতিয়ে রাখতে চায় আমাদের, যারা প্রতিনিয়ত সন্ধ্যের টকশোতে গিয়ে গরম গরম কথা বলে, যে নেতারা অনবরত মিথ্যা ভাষণ করে যায়, যার টেনিয়ারা দেশপ্রেমের সবক শেখাতে চায় আমাদের, তারা কি কোনো দিন এভাবে ভালোবাসতে পেরেছে? উল্লাসকর দত্তরা পেরেছিলেন। এই সময়ে দাঁড়িয়ে তাই উল্লাসকর দত্তদের মতো মানুষদের গোটা জীবন আমাদের আদর্শ হওয়া উচিত। উল্লাসকর দত্তের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। বাংলা ভাবনা।